যেগুলো এই সিলেবাসে এক্সক্লুসিভলি মেনশন করা নেই, কিন্তু আগের সেমিস্টারের আইডিয়া থেকে সেগুলোকে করা যাবে আর কি। হ্যাঁ, সুতরাং এখানে তোমাদের কোয়ান্টাম মেকানিক্সের সিলেবাসটা রাদার লার্জার, অনেকটা বড়, কিন্তু এটা ইনক্লুডস দি সিলেবাস অফ সেমিস্টার 3 অ্যান্ড অফকোর্স সেমিস্টার 4। সেমিস্টার 3 ওই যে থার্ড মডিউলটা ছিল কোয়ান্টাম মেকানিক্সের, মডার্ন ফিজিক্সের যে থার্ড মডিউলটা ছিল, যেখানে তোমার কোয়ান্টাম মেকানিক্সটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং তার বেসিক যে অ্যাপ্লিকেশনস গুলো, পার্টিকেল ইন এ বক্স বা তোমার স্টেপ পোটেনশিয়াল বেরিয়ার, এই ধরনের প্রবলেমগুলোতে যে অ্যাপ্লাই করা হয়েছিল, সেই আইডিয়াগুলো কিন্তু এখানেও কাজে লাগবে। আইডিয়া এবং টপিকগুলো পরীক্ষার জন্য কাজে লাগবে। আমি এখানে একদম এলিমেন্টারি পার্টস গুলোকে একটু রিভিউ করে নেব, নিয়ে তারপরে নতুন সিলেবাসটার মধ্যে ঢুকবো। ইউ রিমেম্বার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল হুইচ সেজ দ্যাট সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ পজিশন এন্ড মোমেন্টাম ইজ নট পসিবল। আমরা এটা সেই গ্রিফিথসের বইটা ধরে এক্সপ্লেন করেছিলাম, মনে আছে হয়তো তোমাদের, যে কোনো একটা ওয়েভের যদি প্রিসাইজলি ডিফাইন্ড ওয়েভলেন্থ থাকে, তাহলে ওয়েভটা কোথায় আছে এইটাকে বলা সম্ভব নয়। ঠিক একই রকম ভাবে যদি আমি এইরকম ধরনের একটা একে দেখাই, এরকম ধরনের একটা পিককে দেখাই, ধরো একটা স্ট্রিং নিয়েছি, নিয়ে এরকম ধরনের একটা পিক প্রডিউস করেছি, তো তাহলে আমি বলতে পারি যে এই যে পিকটা তোমার একটা পার্টিকুলার জায়গাতে রয়েছে, কিন্তু এটা তো অ্যাটল এই সেন্সে ওয়েভ নয়, কাজেই এর ওয়েভলেন্থটা কত এটা বলা সম্ভব নয়। আমরা সেই একটা স্ট্রিং এর এক্সাম্পল দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করেছিলাম। যদি ওয়েভলেন্থটাকে প্রিসাইজলি ডিফাইন করতে পারি, পজিশনটাকে ডিফাইন করতে পারবো না প্রিসাইজলি, এবং উল্টোটা যদি পজিশনটাকে প্রিসাইজলি ডিফাইন করা যায়, তাহলে কিন্তু দ্যাট উইল কাম অ্যাট দি কস্ট অফ ইল ডিফাইন্ড ওয়েভলেন্থ অর ইল ডিফাইন্ড মোমেন্টাম। তো এখানে এই আইডিয়াটা তোমাদের আছে, জাস্ট একটু রিভিউ করা। সাইমালটেনিয়াসলি আমরা পজিশন এবং মোমেন্টামকে মেজার করতে পারবো না। যদি পজিশন আনসার্টেনটি মেজারমেন্টের আনসার্টেনটি যদি ডেল এক্স হয়, মোমেন্টাম মেজারমেন্টের আনসার্টেনটি যদি ডেল পি হয়, তাহলে এই আনসার্টেনটি প্রোডাক্টটা মাস্ট এক্সিড এইচ ক্রস বাই 2। এখানে এই ডেল এক্স বা ডেল পি এইগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ডিনোট করেছিলাম, কেমন ভাবে, এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। হ্যাঁ, এরকম ভাবে আমরা পজিশন আনসার্টেনটিকে ডিফাইন করেছিলাম। একই রকম ভাবে মোমেন্টাম আনসার্টেনটি সেটাকে ডিফাইন করা যায়। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপলের একটা এলিমেন্টারি প্রুফ, সেটাও সেমিস্টার 3 তে আমরা করেছিলাম। এবং এর পাশাপাশি যে এই আনসার্টেনটি রিলেশনটা শুধুমাত্র পজিশন মোমেন্টাম এই দুটো কনজুগেট ভেরিয়েবলের ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেবল তাই নয়, এই আনসার্টেনটি প্রিন্সিপলটা অ্যাপ্লিকেবল টু আদার পেয়ার অফ ভেরিয়েবলস, ফর এক্সাম্পল এনার্জি অ্যান্ড টাইম। It is not possible to measure energy and time simultaneously with arbitrary precision. Del E dot del T must be greater than or equal to h cross by 2. বা অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট এবং অ্যাজিমুথাল অ্যাঙ্গেল এই দুটোকেও সাইমালটেনিয়াসলি আমরা আরবিটারি প্রিসিশনে মেজার করতে পারবো না। del n z dot del phi must be greater than or equal to h cross by 2. এটাই। হ্যাঁ, এই আইডিয়াগুলো কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। আমরা যখন আগের সেমিস্টারে পার্টিকেল ইন এ বক্স পড়েছিলাম, সেই পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশন বের করেছি বাই সলভিং শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করেছি, প্রপার বাউন্ডারি কন্ডিশন কাজে লাগিয়ে আমরা ওয়েভ ফাংশন বের করেছিলাম। সেই ওয়েভ ফাংশন থেকে এই এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পি অ্যাভারেজ, পি স্কোয়ার অ্যাভারেজ এইগুলো ক্যালকুলেট করেছি, আনসার্টেনটি গুলোকে বের করেছি, তাদের প্রোডাক্টটা যে আনসার্টেনটি প্রিন্সিপালের সাথে কনসিস্টেন্ট হয় এইটাকে আমরা ভেরিফাই করেছি। ঠিক একই রকম ভাবে আমরা যখন সিম্পল হারমোনিক অসিলেটর পড়বো, সেখানেও এই একদম একই রকম টাস্ককে রিপিট করব। We will solve Schrodinger equation, we will calculate the average value of position, average value of momentum, average value of x square, average value of p square, and hence we will verify the uncertainty principle. Hydrogen atom problem এর ক্ষেত্রে একই জিনিসকে রিপিট করা হবে। নেক্সট, দি কনসেপ্ট অফ ওয়েভ ফাংশন। তোমরা জানো যে ওয়েভ বলতে আমরা বেসিক্যালি কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভেরিয়েশনকে বুঝি, একটা রিপিটেটিভ ভেরিয়েশনকে বুঝি। অ্যাকাউস্টিক ওয়েভের কথা মনে করো, ইলাস্টিক ওয়েভের কথা কনসিডার করো, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা কনসিডার করো। সেখানে আমরা একটা ফিল্ড প্যারামিটার দিয়ে
জিনিসটাকে ডিসক্রাইব করেছিলাম। হ্যাঁ, একটা ফিল্ড প্যারামিটারের ভেরিয়েশনের কথা বলেছিলাম। যদি ইলাস্টিক ওয়েভের কথা বলি তাহলে ফিল্ড প্যারামিটারটা হচ্ছে দি ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অন দি পাথ অফ প্রপাগেশন অফ দি ওয়েভ। যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ডিসক্রাইব করতে চাই, দি অ্যাসোসিয়েটেড ফিল্ড প্যারামিটার ইজ দি ইলেকট্রিক ফিল্ড অর দি ম্যাগনেটিক ফিল্ড। আমরা ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনের কথা বলি, ম্যাগনেটিক ফিল্ডের ভেরিয়েশনের কথা বলি। বাট ইন কোয়ান্টাম মেকানিক্স এই ওয়েভ ফাংশনের আইডিয়াটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এইখানে যে ফিল্ড প্যারামিটারটা সেইটা একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি, যার শুধুমাত্র প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন রয়েছে। হ্যাঁ, এখানে তোমার এই যে সাইটা কি বোঝায়, এইটা কিন্তু কোনো এরকম ধরনের কনভেনশনাল কোনো ইন্টারপ্রিটেশন নেই। এর একটা প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন রয়েছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি। By assumption, the psi RT describes everything, the entire space-time behavior, the dual character of the system. একটা সিস্টেমের ডুয়াল ক্যারেক্টার এন্টায়ারলি এই ওয়েভ ফাংশনটা দিয়ে আমরা ডেসক্রাইব করে ফেলতে পারি। সো বাই অ্যাজাম্পশন psi RT describes the complete space-time behavior of a particle in quantum mechanics. Next, you remember the probabilistic interpretation. If we take the modulus square mod psi square, that is psi RT into psi star RT, that will give you the probability density of finding the particle in some volume of space at a time t. একটা নির্দিষ্ট টাইমে কোনো একটা ভলিউম এলিমেন্টের মধ্যে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ডেনসিটিকে বোঝাবে। কাজেই আমি যদি রো ইনটু ডি টাউ এই কোয়ান্টিটিটাকে দেখি, এইটা কি বোঝাবে? এটা হচ্ছে ডি টাউ এলিমেন্টের মধ্যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, ডি টাউ এলিমেন্টের মধ্যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি। তো ন্যাচারালি এই জিনিসটাকে আমরা নরমালাইজ করতে পারি টু ইউনিটি। আমরা যদি অল স্পেসে এই রো ডি টাউকে ইন্টিগ্রেট করি, that should be equal to 1। হ্যাঁ, এবং এই যে করেসপন্ডিং ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটাকে আমরা নরমালাইজড ওয়েভ ফাংশন বলে থাকি। হ্যাঁ, যদি সাইটাকে নরমালাইজ করা হয়, ধরো আমরা এই সাই এন নরমালাইজড ফর্মটাকে পেলাম আফটার মাল্টিপ্লাইং দি ম্যাথমেটিক্যাল ফাংশন সাই RT by some constant a which we call the normalization constant। হ্যাঁ, এই কনস্ট্যান্টটাকে আমরা নরমালাইজেশন কনস্ট্যান্ট বলি। এখন এই সাই এন এইটা যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো সাই এন ইজ নরমালাইজড ওয়েভ ফাংশন, এবং এ ইজ দি নরমালাইজেশন কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে আমরা এই ইকুয়েশনটা থেকে বের করে ফেলতে পারি। হ্যাঁ, এরকম ভাবে 1 বাই ইন্টিগ্রাল রো ইনটু ডি টাউ। নেক্সট, দি ওয়েভ ফাংশন মাস্ট বি ওয়েল বিহেভড। আমরা যে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখেছিলাম, সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন ওয়েভ ফাংশন, এটা তো সিস্টেমের এন্টায়ার স্পেস টাইম বিহেভিয়ারকে ডেসক্রাইব করছে, কাজেই এটা ওয়েল বিহেভড হতে হবে। ওয়েল বিহেভড ফাংশন বলতে কি বোঝায়? যে ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড এভরিহোয়ার ইন স্পেস, ফাংশনটাকে স্পেসে সিঙ্গেল ভ্যালুড হতে হবে। ইট মাস্ট ভ্যানিশ অ্যাট x = ±∞। it must be continuous and it must be square integrable। হ্যাঁ, এটা খেয়াল করো ভালো করে, it must be square integrable so that the integral of its modulus square is finite। আমরা আজকে যে প্রথম টপিকটাতে যাব সিলেবাসের, সেখানে গিয়ে এইটার সাথে একটা প্রবলেম এনকাউন্টার করব। শ্রোডিঞ্জার ইকুয়েশন, ইউ রিমেম্বার 3 ডাইমেনশনের শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। This is your Hamiltonian operator H psi equals to IH cross del t of psi। এটাই হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। আমরা যদি এইরকম একটা পোটেনশিয়ালের কথা কনসিডার করি, যদি এই ভিটা যদি তোমার ভি অফ আর হয় বা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, সোজা কথায় ভি অফ আর বা কনস্ট্যান্ট হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা বাই দি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস দুটো পার্টে ভেঙে নিতে পারি। যে সাই RTর কথা বলা হচ্ছিল, সেই সাই RTটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে শুধুমাত্র পজিশন ডিপেন্ডেন্ট পার্ট, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র টাইম ডিপেন্ডেন্ট পার্ট। হ্যাঁ, এরকম ভাবে এই জিনিসটাকে ভেঙে নেওয়া যায়, এবং এই ইকুয়েশনটাকে আমরা লিখে ফেলতে পারি এইরকম ফর্মে, যেটাকে শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন বলা হয়। এখানেই আমরা লিখি as h psi equals to E psi। হ্যাঁ, সংক্ষেপে h psi equals to E psi, that is Schrödinger equation। এবং এটাই কি ইকুয়েশন ইন আওয়ার কোয়ান্টাম মেকানিক্স কোর্স। স্টেশনারি স্টেট, এই যে যদি পোটেনশিয়ালটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়,
that yields this fact, the time dependent part of the wave function, আমরা এই যে psi rt টাকে psi of r into phi of t করে লিখতে পারলাম। এই psi of t এইটার নেচারটা কেমন হয়, এইটার নেচারটা দেখানো যায় যে এরকম মাইনাস iet বাই h ক্রস, মাইনাস iet বাই h ক্রস, অর্থাৎ এইরকম ভাবে আমরা psi rt টাকে লিখে ফেলতে পারি। দিস ইজ দি পজিশন ডিপেন্ডেন্ট পার্ট, আর এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্ট। বা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বেসিক্যালি psi এর টাইম ইভলিউশনকে বোঝায়। তার কারণ এখান থেকে দেখতে পাচ্ছ যে psi r0 is simply psi 0 at time t equals to 0। এই psi rt ভ্যালুটা কত, psi 0 এর সাথে সমান। তাহলে কোন একটা টাইমে psi এর ভ্যালুটা কত হবে সেটা ইকুয়েশন থেকে দেওয়া যায়। এটাই রিপ্রেজেন্টস দি টাইম ইভলিউশন অফ দি স্টেট। উই কল সাচ স্টেট অ্যাজ দি স্টেশনারি স্টেট। এই যে স্টেটটা রয়েছে এই স্টেটটাকে আমরা স্টেশনারি স্টেট বলি, বিকজ অফ দি ফ্যাক্ট ইফ ইউ ক্যালকুলেট রো rt, তাহলে দেখতে পাবে যে এই জিনিসটা কিসের সাথে সমান, এই জিনিসটা বেসিক্যালি psi 0 r মড স্কয়ার এইটার সাথে সমান। অর্থাৎ এটা শুধুমাত্র আর এর ফাংশন। যদি কোনো একটা স্টেটকে, একটা ওয়েভ ফাংশনকে এরকম ফর্মে লেখা যায়, তাহলে সেই কেসে প্রবাবিলিটি ডেনসিটি বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। কোনো একটা পয়েন্টে আমি প্রবাবিলিটি ডেনসিটি কখন ক্যালকুলেট করছি তার উপরে এটা ডিপেন্ড করে না। উই কল সাচ স্টেট অ্যাজ দি স্টেশনারি state. Okay, you identify this equation as the equation of continuity, del dot j plus del dot del t equals to 0. If we apply this equation of continuity for a steady state, that reduces to del dot j equals to 0, because del dot del t equals to 0 for the stationary state. Stationary state এর রোটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, কাজে del dot del t will be 0. নেক্সট দি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, এটাকেও ডিফাইন করা যায়। এই ইকুয়েশনটা যখন ডিরাইভ করেছিলাম সেখানেই আমরা দেখেছিলাম দি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ইজ দিস, j equals to IH plus by 2m psi del psi star minus psi star del psi. Next, operators in quantum mechanics. কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখেছি যে অপারেটর অ্যাপ্রোচে স্টাডি করা যায়। ম্যাট্রিক্স ফর্মালিজম রয়েছে বা অপারেটর ফর্মালিজম রয়েছে, যেটা দিয়ে কোয়ান্টাম মেকানিক্স পার্টটাকে স্টাডি করা হয়। তো সেই অপারেটরগুলোর প্রপার্টি কি? অপারেটরস আর লিনিয়ার অপারেটরস। দি অপারেটরস ইন কোয়ান্টাম মেকানিক্স আর অলসো হারমাইশিয়ান। আমরা প্রথমে লিনিয়ার অপারেটরের যে প্রপার্টিগুলো ছিল সেইগুলোকে একটু রিক্যাপ করি। ফর দি লিনিয়ার অপারেটর উইথ আরবিটারি কনস্ট্যান্ট c, এই অপারেটরটা যদি একটা লিনিয়ার অপারেটর হয় তাহলে একটা আরবিটারি কনস্ট্যান্ট c এর সাথে এটা কমিউট করবে, a cap c psi equals to c a cap psi, আর the linear operator will satisfy the distributive law. A cap psi 1 plus psi 2 is same as a cap psi 1 plus a cap psi 2. Next point যেটা বলছিলাম, the operators used in quantum mechanics are Hermitian in nature. We remember the definition of a Hermitian operator. কোন একটা অপারেটর যদি এইরকম একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, f star a cap g dx সমান g a star f star dx, তাহলে সেই অপারেটরটাকে আমরা হারমাইশিয়ান অপারেটর বলে থাকি। We remember the properties of Hermitian operator. The eigenvalues of the Hermitian operator are real. A Hermitian operator has real eigenvalues. Another point is that eigenfunctions corresponding to different eigenvalues are orthogonal. Sum or difference of two Hermitian operator is also Hermitian. Product of Hermitian operators is Hermitian, provided the operators commute. A cap আর b cap এই দুটো হারমাইশিয়ান অপারেটর। যদি a cap b cap সমান b cap a cap হয়, অপারেটরগুলো যদি কমিউট করে তাহলে এই a cap b cap এই জিনিসটা একটা হারমাইশিয়ান অপারেটর হবে। আর আমরা দেখেছি যে হারমাইশিয়ান অপারেটরের ক্ষেত্রে হারমাইশিয়ান কনজুগেটটা অপারেটরটার সাথে সমান, ম্যাট্রিক্সের মতোই আর কি। হ্যাঁ, এই রিলেশনগুলো নিশ্চয়ই মনে করতে পারছো, খুব আলাদা করে বলার কিছু নেই। নেক্সট, পজিশন অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে পজিশন অপারেটর এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজড একটা অপারেটর। আমরা সাধারণভাবে ওয়েভ ফাংশনটাকে এই যে বললাম, আমি আসবো সেটাতে পরে, psi rt বা psi xt এরকম ভাবে রিপ্রেজেন্ট করছি। অল্টারনেটিভলি এই ওয়েভ ফাংশনটাকে আমি
মোমেন্টাম স্পেসেও রিপ্রেজেন্ট করতে পারতাম, হ্যাঁ, ফাই পিটি এরকম ভাবেও রিপ্রেজেন্ট করতে পারতাম। এটা একটা অল্টারনেটিভ প্রেজেন্টেশন। বাই ফুরিয়ার ট্রান্সফর্ম দে আর রিলেটেড, আসবো সেটাতে। তো যতক্ষণ আমরা এই পজিশন স্পেসে আছি, পজিশন স্পেসে যখন এন্টায়ার মেকানিক্সটাকে ডেসক্রাইব করা হচ্ছে, সেখানে পজিশন অপারেটরটাকে আমরা এইরকম ভাবে লিখতে পারি। এক্স ক্যাপ এর এক্সপ্লিসিট ফর্মটা হচ্ছে এক্স, ওয়াই ক্যাপ এর এক্সপ্লিসিট ফর্মটা হচ্ছে ওয়াই, জেড ক্যাপ এর এক্সপ্লিসিট ফর্ম হচ্ছে জেড। উইথিন সেম স্পেস দি মোমেন্টাম অপারেটরটা কেমন হয়, মাইনাস আইএইচ ক্রস ডেল, that is x কম্পোনেন্টটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল এক্স, ওয়াই কম্পোনেন্টটা মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল ওয়াই, এবং অ্যাজ এক্সপেক্টেড জেড কম্পোনেন্টটা মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল জেড। ওকে, এখন যদি আমরা এই মোমেন্টাম স্পেসে ডেসক্রাইব করতাম, তাহলে কিন্তু এই ডেফিনিশনটা একটু অন্যরকম হতো। যদি এই ডেসক্রিপশনটা মোমেন্টাম স্পেসে করা হতো, তাহলে মোমেন্টাম স্পেসে এই পি ক্যাপ যেটা, সেটাকে আমরা এরকম পি হিসাবে লিখতে পারতাম। অর্থাৎ যদি পি এক্স এক্স কম্পোনেন্টের কথা বলি, সেটা বেসিক্যালি পি এক্স এর সাথে সমান, পি ওয়াই এইটা পি ওয়াই এর সাথে সমান, সিম্পল এক্সপ্লিসিট ফর্মটাই হচ্ছে পি ওয়াই। আর পি জেড যেটা, সেইটা পি জেড এর সাথে সমান। আর পজিশন অপারেটর গুলো কেমন হতো, আর ক্যাপ এইটাকে কত লিখতে পারতাম, মনে আছে? আর ক্যাপটাকে কত লিখতে পারবো বলো? স্যার আই এইচ কাট ডেল ডেল পি, আই এইচ কাট গ্র্যাড, রাইট? মানে আমি যদি ভেক্টর ফর্মটা বলি গ্র্যাড, তার মানে এক্স কম্পোনেন্টটা হবে, এক্স ক্যাপটাকে লিখতে পারবো অ্যাজ আই এইচ ক্রস ডেল ডেল পি এক্স, রাইট? ঠিক একই রকম ভাবে ওয়াইটা হবে, এটা একটা তোমার অল্টারনেটিভ প্রেজেন্টেশন আর কি। মোমেন্টাম স্পেসে এরকম ভাবে লেখা যায়, যেখানে আমাদের যেমন সুবিধা হয় সেরকম স্পেসকে ইউজ করে থাকি। এইগুলোই হচ্ছে তোমার পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটরের এক্সপ্লিসিট ফর্ম। আমরা এখানে পজিশন স্পেসের জিনিসগুলোকে ডিসকাস করছি। হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে এরকম ভাবে লেখা যায়, পি স্কোয়ার বাই 2m প্লাস ভি, পি স্কোয়ারের এক্সপ্লিসিট ফর্মটা বসিয়ে দাও, মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল 2। তারপর অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, ইউ রিমেম্বার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ডিফাইন্ড অ্যাজ আর ক্রস পি, পিটাকে লিখতে পারি মাইনাস আই এইচ ক্রস ডেল, তাহলে জিনিসটা এইরকম। এবার এই যে আর ক্রস ডেল, এটাকে যদি ভেঙে নাও তাহলে কি হয়, সেইগুলো এখানে তোমার দেয়া রয়েছে আর কি, এল এক্স, এল ওয়াই, এল জেড। এইগুলো খুব কাজে লাগবে আমাদের, বিশেষ করে যখন এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাতে যাব, তখন এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। তবে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো সেখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে রিপ্রেজেন্ট করা হবে না, রাদার আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করব। এই এলএক্স, এলওয়াই, এলজেড এইগুলোকে এক্স ওয়াই জেড এর ফাংশন হিসেবে এক্সপ্রেস না করে আমরা রাদার আর থিটা ফাই এদের ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করব। দেখবো সেক্ষেত্রে ফর্মগুলো কেমন হয়। বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরস আর দি কি অপারেটরস when we will study the hydrogen atom problem. Next, commutation relations. You remember commutation relations, two operators A and B are said to be commutating if A commutator B equals to 0. A commutator B এর ডেফিনিশন হচ্ছে AB minus BA, AB minus BA কমিউটেটরের ডেফিনিশন। অ্যান্টি কমিউটেটর, দুটো অপারেটরের অ্যান্টি কমিউটেটর, সেটাকে ডিফাইন করতে পারি A B অ্যান্টি কমিউটেটর ইজ সিম্পলি AB প্লাস BA। এবার কিছু রিলেশন, এগুলো তোমরা করে এসেছো আগে, মাঝে মধ্যে এইগুলো কাজে লাগবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর নিয়ে যখন আমরা স্টাডি করব, সেখানে এই কমিউটেটর রিলেশনগুলো কাজে লাগবে। হ্যাঁ, এবি কমিউটেটর ইজ মাইনাস বি কমিউটেটর এ, দেখতে পাচ্ছ এখানে আলাদা করে আমি ডিকটেট করছি না, একটু রিক্যাপ করে নেবে। তো যদি এই এ কমিউটেটর বি এইটা 0 হয়, তার মানে কি এবি ইকুয়ালস টু বিএ, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো এ এবং বি এই দুটো অপারেটর কমিউট করে। যদি দুটো অপারেটর কমিউট করে, তার কিন্তু একটা সুন্দর ফিজিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে কোয়ান্টাম মেকানিক্সে। ইফ টু অপারেটরস কমিউট, তাহলে সেই দুটো অপারেটরের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন এক্সিস্ট করে। মনে আছে এটা তোমাদের? আমরা দেখিয়েছিলাম একটা প্রবলেমে, যদি দুটো অপারেটর কমিউট করে
এ কমিউটেটর বি যদি 0 হয় তাহলে এটা দেখানো যায় যে সাইটা এর আইগেন ফাংশন হলে সাইটা বি এরও আইগেন ফাংশন হবে। ধরো এ সাই ইকুয়ালস টু বি সাই, আমরা দেখাতে পারি এ সাই ইকুয়ালস টু এ সাই, তাহলে দেখাতে পারি বি সাই ইকুয়ালস টু সাম বি ইনটু সাই, অর্থাৎ সাই acts as the simultaneous eigenfunction of both the operators a cap and b cap। a cap আর b cap এর দুটোরই একই রকম আইগেন ফাংশন থাকবে। হ্যাঁ, তো দুটোরই যদি একই রকম আইগেন ফাংশন থাকে তাহলে আমরা বলতে পারি যে সাইমালটেনিয়াস মেজারমেন্ট of the variables represented by those operators is possible। আমরা এই a cap অপারেটরটা যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, b cap অপারেটরটা যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করে ফেলতে পারি। সেই দুটো জিনিসকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করে ফেলতে পারি। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে পজিশন মোমেন্টাম এদের মধ্যে তো আনসার্টেনটি প্রিন্সিপাল এক্সিস্ট করে, কাজেই কোনোভাবেই পজিশন আর মোমেন্টাম এই দুটো অপারেটর কমিউট করবে না। ইনফ্যাক্ট এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন ইন কোয়ান্টাম মেকানিক্স। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন হচ্ছে এইটা, এক্স কমিউটেটর পি ইজ আই ইনটু এইচ ক্রস। এক্স কমিউটেটর পি এইটা আই এইচ ক্রসের সাথে সমান। এই জিনিসটা আমরা দেখিয়েছিলাম, প্রুভ করেছিলাম। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন ইন কোয়ান্টাম মেকানিক্স, এক্স কমিউটেটর px ইকুয়ালস টু i ইনটু h ক্রস। এই জিনিসটা পজিশন স্পেসে দেখানো যেতে পারে বা মোমেন্টাম স্পেসেও দেখানো যেতে পারে। তোমরা মোমেন্টাম স্পেসে যদি এইটাকে না দেখিয়ে থাকো তাহলে এটাকে ট্রাই করো। হ্যাঁ, এই জিনিসটাকে মোমেন্টাম স্পেসে লেখো। এটাকে মোমেন্টাম স্পেসে লেখো, অর্থাৎ এক্সটাকে লেখো অ্যাজ আই এইচ ক্রস ডেল ডেল পি বা ডেল পিএক্স, আর পিএক্সটাকে এরকম ভাবে নিয়ে নাও। আর একটা কি ফাংশন ধরো, যে ফাংশনের উপর তুমি এই কমিউটেটরটা অপারেট করবে। ধরো এই ফাংশনটা হচ্ছে কিসের ফাংশন ধরবে, ফাই অফ পিএক্স। তুমি তো মোমেন্টাম স্পেসে করছো, তাহলে ফাই অফ পিএক্স এর উপর এই কমিউটেটর ব্র্যাকেটটাকে অপারেট করো। এক্স ক্যাপটাকে এক্সপ্লিসিট ফর্মে লেখো এরকম ভাবে আই এইচ প্লাস ডেল ডেল পিএক্স, আর পিএক্সটাকে লেখো অ্যাজ সিম্পলি পিএক্স করে দেখাতে পারবে। ইউ উইল হ্যাভ দি সেম এক্সপ্রেশন। হ্যাঁ, নতুন কিছু পাওয়ার কথা নয়, পাবো না। এইটা আই এইচ প্লাস এর সাথে সমান হবে। আমরা পজিশন স্পেসে ডেফিনিশন গুলোকে ইউজ করে দেখিয়েছিলাম প্রবলেমটা। এই তো এটাই হচ্ছে তাহলে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। কাজী ওয়াই পি ওয়াই এটাও আই এইচ ক্রস হবে, জেড পি জেড একই যুক্তিতে আই এইচ ক্রস হবে। অন দি আদার হ্যান্ড যদি এক্স পি ওয়াই বা এক্স পি জেড বলি, ওয়াই পি এক্স বা ওয়াই পি জেড বলি, এইগুলো কিন্তু জিরো। আমরা তাহলে এই কমিউটেটর রিলেশন, পজিশন মোমেন্টাম কমিউটেশন রিলেশনটাকে ব্রিফলি এইরকম ভাবে প্রেজেন্ট করতে পারি উইথ দি হেল্প অফ ক্রনিকার ডেল্টা সিম্বল। এরকম ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায়, এক্স আই পি জে সমান আই এইচ ক্রস ডেল আই জে। পারছো রিয়েলাইজ করতে এটা, এক্স আই পি জে সমান আই এইচ ক্রস ডেল আই জে। নেক্সট আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কম্পোনেন্ট গুলো রয়েছে তাদের মধ্যেও কমিউটেশন রিলেশনকে স্টাডি করে এসেছি। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের যে কম্পোনেন্ট গুলো তাদের মধ্যে কমিউটেশন রিলেশন স্টাডি করে এসেছি। এলএক্স এলওয়াই সমান কত দেখেছি, আইএইচ ক্রস এলজেড, এলওয়াই এলজেড সমান কত হয়, আইএইচ ক্রস এলএক্স, এলজেড এলএক্স সমান হয় আইএইচ ক্রস এলওয়াই। আমরা এই কমিউটেশন রিলেশন গুলোকেও একদম ব্রিফলি উইথ দি হেল্প অফ লেভিস-ইভিটা সিম্বল রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। মনে আছে তো, এটা করেছিলাম না, বলেছিলাম তো লেভিস-ইভিটা সিম্বল দিয়ে। কেউ একটু বলো। হ্যাঁ স্যার হয়েছিল। লেভিস-ইভিটা সিম্বল দিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করা যায় খুব ব্রিফলি। এলআই এলজে সমান আইএইচ ক্রস এপসিলন আইজে কে এলজেড কে ক্যাপ। আর যদি তুমি এল স্কয়ারের সাথে কমিউটেশন রিলেশন গুলো দেখো কম্পোনেন্ট গুলোর, এল স্কয়ার এলএক্স বা এল স্কয়ার এলওয়াই, এল স্কয়ার এলজেড, এইটা ইকুয়াল টু 0। So what does it mean? It means that you can simultaneously measure the total angular momentum and one of its component. তুমি সাইমালটেনিয়াসলি অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে মাপতে পারো এবং তার কোনো একটা কম্পোনেন্টকে মাপতে পারো, কিন্তু সাইমালটেনিয়াসলি দুটো কম্পোনেন্টকে মেজার করতে পারো না, of course with arbitrary precision. এই নেক্সট ফান্ডামেন্টাল পোস্টুলেটস ইন কোয়ান্টাম মেকানিক্স, এটাও আমরা আগে সেমিস্টারে স্টাডি করে এসেছি, জাস্ট একটু রিভিউ করে নেওয়া।
The first postulate is that the concept of wave function. By postulate 1, the wave function will describe the complete space-time behavior of the particle, which is consistent with the uncertainty principle. Next, second postulate টা কি? The dynamical আচ্ছা ডাইনামিক্যাল আবার মেকানিক্যাল হয়ে গেছে, এটা একটা বাদ দাও, ওয়ার্ডকে এটা বাদ দাও। The dynamical variables associated with the motion of the particle are represented by the mathematical operators which are linear and Hermitian. হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্সে যে অপারেটর গুলো আমরা ইউজ করি সেগুলো সব লিনিয়ার অপারেটর, সেগুলো সব হারমাইশিয়ান অপারেটর। হ্যাঁ, এখানে তাহলে সমস্ত অবজারভেবল গুলোকে আমরা এরকম লিনিয়ার হারমাইশিয়ান অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করব। নেক্সট, থার্ড postulate, if an operator a cap representing a dynamical variable satisfies an eigenvalue equation, the eigenvalue a is the only possible result of measurement of that dynamical variable in the state psi. ধরো কোন একটা অপারেটর সেই অপারেটরটা তোমার এই সাই একটা ফাংশনের সাথে এইরকম ধরনের একটা আইগেনভ্যালু ইকুয়েশনকে স্যাটিসফাই করে, যেখানে স্মল এটা একটা নাম্বার, একটা স্কেলার। তাহলে এই স্মল এটা বেসিক্যালি রেজাল্ট অফ মেজারমেন্টকে বোঝায়। আমরা যদি ধরো এই অপারেটরটা যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা যদি আমরা সিস্টেমটা সাই স্টেটে থাকাকালীন মেজার করি, যখনই মেজার করি না কেন, যদি সেই স্টেটটা সাই হয় তাহলে প্রত্যেকবারই মেজার করে কিন্তু আমরা এই পাবো। সেজন্য এটা বলা হয়েছে বাই পোস্টুলেট 3, অনলি পসিবল রেজাল্ট অফ মেজারমেন্ট of a dynamical variable represented by some operator a and satisfying the eigenvalue equation a psi equals to a psi is simply the eigenvalue a. তাহলে এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হবে মেজারমেন্টের? The standard deviation will be 0, right? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 0 হবে। প্রত্যেকবার মেজার করে আমরা একই নাম্বার যদি পাই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 0 হবে। কি তৌকিত, এত পরে কেন? তৌকিত শুনতে পাচ্ছ? ওকে, তো নেক্সট ফোর্থ পস্টুলেট, 4 নাম্বার পস্টুলেটটা কি? সেটা বেসিক্যালি তোমার এই প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশনটা। Probability of finding the particle in some volume d tau is given by rho into d tau. ধরো তোমার আর কোন একটা পয়েন্ট, ধরো এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এটা আরবিটারি চোজেন অরিজিন, এই একটা পয়েন্ট যার পজিশন ভেক্টরটা হচ্ছে আর। তো এই আর এর অ্যাবাউটে আমি একটা ডি টাউ ভলিউম এলিমেন্টের কথা কনসিডার করেছি, ডিটা ভলিউম এলিমেন্টের কথা কনসিডার করেছে, অর্থাৎ আর এই পয়েন্টটাকে সেন্টার করে একটা ভলিউম এলিমেন্ট ডিটাও কনসিডার করা হয়েছে। তাহলে এই যে কোয়ান্টিটিটা রো ইনটু ডিটাও, আচ্ছা এটাই থাক, রো ইনটু ডিটাও, দ্যাট উইল গিভ ইউ দি প্রবাবিলিটি ডেনসিটি within the volume element d tau at time t when integrated over all space, naturally it should be equal to 1. আর ফিফথ পোস্টুলেটটা কি? ফিফথ পোস্টুলেটটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু। The expectation value or the expected average of the results of large number of measurements of a physical property A in a given state psi is given by this expression, provided psi is normalized. psiটা যদি নরমালাইজড হয় তাহলে আমরা এক্সপেকটেশন ভ্যালুটাকে এরকম ভাবে লিখে ফেলতে পারি। আবার বলছি এই কথাটাকে, কোন একটা অপারেটর, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কোন একটা ডায়নামিক্যাল ভেরিয়েবল ইজ রিপ্রেজেন্টেড বাই দি অপারেটর এ ক্যাপ। একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি এই এ ক্যাপ অপারেটরটা দ্বারা রিপ্রেজেন্ট করছি। ওকে, তো যদি আমরা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে কোনো একটা স্টেটে মেজার করি, যদি সেই স্টেটটা অপারেটরটার সাথে আইগেন ভ্যালু ইকুয়েশন স্যাটিসফাই না করে, তাহলে মেজারমেন্টের রেজাল্টগুলো কি ডেভিয়েট করবে, মেজারমেন্ট রেজাল্টগুলো ডেভিয়েট করবে। আগে যেমন আমরা বলছিলাম যে আইগেন ভ্যালু ইকুয়েশন স্যাটিসফাই করছে,
ধরো এরকম ধরনের কোনো আইগেন ভ্যালু ইকুয়েশন স্যাটিসফাই করছে না, তার মানে কি এটা যে আমরা মেজারমেন্ট করে কিছু পাবো না? ডেফিনেটলি মেজারমেন্ট করে পাবো। আমি ধরো একবার মেজার করলাম সাই স্টেটে পেলাম A1, একই স্টেটে আবার মেজার করছি পাচ্ছি A2, একই স্টেটে আবার মেজার করছি পাচ্ছি A3। তাহলে আমরা রেজাল্ট অফ মেজারমেন্টটাকে অ্যাভারেজের টার্মে রিপ্রেজেন্ট করতে পারি, রিপোর্ট করতে পারি। We will report the measurement result of measurement in terms of the expectation value or the average value, and mathematically this is how it is defined: psi star a cap into psi given psi is normalized. তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারছো যে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে আর কি, যেহেতু এই অ্যাভারেজটা তোমার এইরকম কিছু একটা, এই অ্যাভারেজটা যেহেতু তোমার আইগেন ভ্যালুটা দ্বারা ডিটারমাইন্ড হচ্ছে না, তাহলে ইন জেনারেল ডেল এ অ্যাভারেজ ডেল এ এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা উইল বি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি? ফান্ডামেন্টাল পোস্টুলেটস যেগুলো বললাম, এখান থেকে যদি কোনো কনসেপচুয়াল মিসম্যাচ থেকে থাকে তাহলে বলো, সেটা একটু ডিসকাস করে নেব আমি। বলো কারো যদি কনসেপচুয়াল মিসম্যাচ কিছু থেকে থাকে। নেই কিছু? ঠিক আছে, চলো এরপর আরো কিছু জিনিস আমরা স্টাডি করেছিলাম। কোন একটা অপারেটরের যে টাইম রেট অফ ভেরিয়েশন, সেইটাকে এইরকম ভাবে লিখতে পারি। হ্যাঁ, একটা অপারেটরের নয়, একটা কোয়ান্টিটির অ্যাভারেজ ভ্যালুর যে টাইম রেট অফ ভেরিয়েশন, এই অ্যাভারেজ এইটা টাইম রেট অফ ভেরিয়েশনটাকে আমরা ইকুয়েশন দিয়ে লিখে ফেলতে পারি। যদি অপারেটরটা তোমার এক্সপ্লিসিটলি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ডেলে ডেল টিটা 0 হয়ে যাবে এবং এক্সপ্রেশনটা এরকম ভাবে রিডিউসড হয়ে যাবে। এটাই বেসিক্যালি রেনফেস থিওরেম। আমরা এই এ অপারেটরটা যদি পজিশন অপারেটর বলি, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো, ডিডিটি অফ এক্স অ্যাভারেজ ইকুয়ালস টু পি অ্যাভারেজ বাই এম। দেখতে পাচ্ছ এটা ক্লাসিক্যাল মেকানিক্সের রেজাল্টের সাথে সমান না? ডিডিটি অফ এক্স অ্যাভারেজ মানে কি? বেসিক্যালি ভেলোসিটি ইকুয়ালস টু মোমেন্টাম বাই মাস। অন দি আদার হ্যান্ড, যদি এই এ অপারেটরটা মোমেন্টাম অপারেটর হয়, তাহলে ডিডিটি অফ পি অ্যাভারেজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি ডেল এক্স। এটাও কিন্তু তোমার ক্লাসিক্যাল মেকানিক্সের একটা রেজাল্ট। ফোর্স, ডিডিটি অফ পি মানে কি? ফোর্স বোঝায়, মাইনাস ডেল ভি ডেল এক্স মানে সেটাও ফোর্সকে রিপ্রেজেন্ট করে। নেক্সট, অর্থোনর্মাল আইগেন ফাংশন বলতে কি বোঝায়? সাপোজ ইউ হ্যাভ এ সেট অফ আইগেন ফাংশন psi1 psi2 psi3 psi4, এইরকম ধরনের একটা সেট অফ আইগেন ফাংশনস রয়েছে। যদি এই আইগেন ফাংশনগুলো এই ধরনের একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে আমরা আইগেন ফাংশনগুলোকে অর্থোনর্মাল আইগেন ফাংশন বলে থাকি। আমরা দেখেছি যে কোনো একটা স্টেটকে কনস্ট্রাক্ট করা যেতে পারে অ্যাজ দি লিনিয়ার সুপারপজিশন অফ এ সেট অফ অর্থোনর্মাল আইগেন ফাংশন। আমরা যে কোনো একটা স্টেট সাই কে কনস্ট্রাক্ট করতে পারি অ্যাজ দি লিনিয়ার কম্বিনেশন অফ the orthonormal eigenfunction c1 psi1 plus c2 psi2 plus c3 psi3 like this, যেখানে c1 স্কয়ার মড প্লাস c2 স্কয়ার মড প্লাস c3 স্কয়ার মড এই সামটা 1 হতে হবে যদি এই সাইটা নরমালাইজড হয়। আর শ্রোডিঙ্গার ইকুয়েশনের যে জেনারেল সলিউশন, সেই জেনারেল সলিউশনটাকে আমরা এরকম ভাবে লিখে ফেলতে পারি। ঠিক আছে, বলো একটু রেসপন্ড করো, কোথাও ডাউট থাকলে বলো কারো। ঠিক আছে, নেক্সট পার্টটা হচ্ছে, এটা রিক্যাপ নয়, রাদার কিছুটা পার্ট তোমরা পড়েই এসেছো। এখান থেকে মোটামুটি ভাবে সিলেবাসের শুরুটা ধরতে পারবো আর কি। আমরা এতক্ষণ পর্যন্ত যে ওয়েভ ফাংশনটার কথা বলছিলাম, সেটাকে সাধারণভাবে ওয়ান ডাইমেনশনের কথাই বলি, সাই এক্সটি এইরকম ফর্মে লিখে এসেছি না? সাই এক্সটি এইরকম ফর্মে লিখে এলাম জিনিসটাকে। হ্যাঁ, সাই এক্সটি এইরকম ফর্মে জিনিসটাকে লিখে এলাম। পজিশন স্পেসে ডেসক্রিপশন বলা হয় এটাকে। ওয়েভ ফাংশনটাকে আমরা এক্স আর টি এর ফাংশন হিসেবে লিখেছি। এখন অল্টারনেটিভলি এই ওয়েভ ফাংশনটাকে মোমেন্টাম এবং টাইমের টার্মেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। এই যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটাকে আমরা মোমেন্টাম এবং টাইমের রেসপেক্টেও রিপ্রেজেন্ট করতে পারি। যখন আগের সেমিস্টারে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ছিলাম, সেখানে এই পয়েন্টটা তোমাদের বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে এ সিস্টেম ইজ স্পেসিফাইড বাই এ ওয়েভ প্যাকেট। দি ওয়েভ প্যাকেট মে বি ডেসক্রাইবড ইন পজিশন স্পেস psi x
and in momentum space phi p. তো এই psi x আর psi p এইগুলো রিলেটেড বাই ফুরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, এই দুটোকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে রিলেট করতে পারি। এই যে phi p আর ভেক্টর দিচ্ছি না, phi pt। হ্যাঁ, এরকম ভাবে জিনিসটাকে লিখে ফেলা যেতে পারে। উইথ দি হেল্প অফ ফুরিয়ার ট্রান্সফর্ম psi xt যদি দেওয়া থাকে তাহলে আমরা phi pt বের করতে পারি, এবং উল্টোটা phi pt যদি দেওয়া থাকে তাহলে psi xt এইটাকে বের করে ফেলা যায়। তো এখানে জাস্ট টিটাকে তুলেই বলা হচ্ছে, ধরে নাও না স্টেশনারি স্টেট। হ্যাঁ, টিটাকে বাদ দিয়েই বলো, অসুবিধা নেই। psi x এবং phi p দে আর রিলেটেড বাই ফুরিয়ার ট্রান্সফর্ম। ডেফিনিশনটা কেমন? যদি psi x দেওয়া থাকে তাহলে phi p কি করে পেতে পারি? জাস্ট ইউজ দিস রিলেশন, phi p ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 2 পাই h ক্রস, মানে h ক্রসের উপরে রুটটা এক্সটেন্ডেড, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি psi x e টু দি পাওয়ার i px বাই h ক্রস ইনটু dx। হ্যাঁ, এটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম বলি, পরেরটা কি? ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা psi x টা দেওয়া থাকলে phi p কি করে ক্যালকুলেট করা যায় সেটা বললাম। উল্টোটাও করা যেতে পারে, যদি phi p টা দেওয়া থাকতো তাহলে psi x কি করে বের করতে পারতাম সেটা দেখো এখানে দেওয়া রয়েছে। জাস্ট আমরা ওই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম রিলেশনটাকে ইউজ করেছি। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা মানে ম্যাথমেটিক্যাল ফাংশনে যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট আর কি। জিনিসটা ডিফারেন্ট বলতে শুধুমাত্র এই মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা, কনস্ট্যান্ট ফ্যাক্টরটা, হ্যাঁ, 1 বাই রুট ওভার অফ 2 পাই h ক্রস, এই h ক্রসটাকে অ্যাডিশনালি নিয়ে আসা হয় কোয়ান্টাম মেকানিক্সের জিনিসগুলোর সাথে কোরিলেট করার জন্য আর কি। আমরা পরে দেখতে পাবো, বা এটা এইগুলোকে রিলেশনগুলোকে ইউজ করলে দেখতে পাবো যে এই ফ্যাক্টরটা ইউজ করার অ্যাডভান্টেজটা। কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা দেখেছি যে h প্লাস d বা নাই d one is related to other by the Fourier transform. Again, you can remember the Parseval identity for Fourier transform. মনে আছে Parseval identity Fourier transform এর সাথে রিলেটেড? কেউ বলো। Fourier transform এর সাথে রিলেটেড Parseval identity মনে আছে? কি ছিল পার্সেভাল আইডেন্টিটিটাতে? কি বলো একটু কেউ, মানে সবাই চুপচাপ থাকলে কি করে হবে? ওয়ান ডিরেকশনাল হলে তো খুব মুশকিল কন্টিনিউ করা। মানে কিছুটা মনে আছে, মানে ওই বলো, যেটা মনে আছে সেটাই বলো না। হ্যাঁ, মানে ওই সেই মানে সাই স্টার সাই ইনটু ডিটাও ছিল, আর সেটার ফুরিয়ার ট্রান্সফর্ম করে দুটোর কমপ্লেক্স কনজুগেটটা পাল্টে দিয়ে মাল্টিপ্লাই করলে ইকুয়াল হতো, মানে সেটা মনে পড়ছে। হ্যাঁ, তাহলে যদি সেটাকে আমরা কাজে লাগাই, দেখো এই জিনিসটা বলতে পারি psi x ইনটু psi star x dx ইকুয়াল টু 5 মানে 5 স্টার p। হ্যাঁ, একই ব্যাপার, কোনটা আগে দিচ্ছে কোনটা পরে দিচ্ছে ম্যাটার করে না। এটা লেখা যেতে পারে বাই দি ইউজ অফ পার্সেভাল আইডেন্টিটি। হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা পার্সেভাল আইডেন্টিটি দেখেছিলাম, সেখান থেকে বলতে পারি। তাহলে দেখো এই যে psi x আর phi p এই দুটোকে যদি এরকম ভাবে লেখা হয় তাহলে তার জন্য এই রিলেশনগুলো অ্যাপ্লিকেবল। এখন যদি আমরা বলি যে এই সাইটা নরমালাইজড, সাইটটা যদি নরমালাইজড ওয়েভ ফাংশন psi x, হ্যাঁ, নরমালাইজড ওয়েভ ফাংশন psi x এর ফুরিয়ার ট্রান্সফর্ম করে যদি আমরা এই phi p ফাংশনটাকে বের করি, দ্যাট উইল অলসো বি নরমালাইজড। mod psi স্কয়ার dx যদি 1 হয়, ইন্টিগ্রালটা 1 হয়, তাহলে mod phi p স্কয়ার dp এই ইন্টিগ্রালটা 1 হবে। সুতরাং প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশনটাতে কোনো রকম থাকছে না, মিসম্যাচ থাকছে না। হ্যাঁ, আমরা সিস্টেমটাকে যে কোনো একটা স্পেসে, পজিশন স্পেসে বা মোমেন্টাম স্পেসে ডেসক্রাইব করতে পারি। এটা কিন্তু ডিপেন্ড করছে যে সিস্টেমটা কেমন আর কি, সিস্টেমটা কেমন তার উপরে ডিপেন্ড করে আমরা এই ডেসক্রিপশনটা করতে পারি।
যাতে করে আমাদের ম্যাথামেটিক্যাল পার্টটা একটু রিডিউসড হয়, হ্যাঁ, ম্যাথামেটিক্যাল পার্টটাকে একটু ছোট করে ফেলা যায় আর কি। দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে কিভাবে আমরা পজিশন স্পেস ওয়েভ ফাংশন থেকে মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনে যেতে পারি। কিছুই নয়, এই প্রবলেমগুলো তোমরা অলরেডি করেই এসেছো, সুতরাং ম্যাথামেটিক্যাল পার্টটা এখানে খুব বিশাল কিছু নতুন নয় আর কি। জাস্ট ওই তোমার 1/√2πh ক্রস এই ফ্যাক্টরটা থাকবে, এছাড়া বাকি পার্টটা তোমাদের কাছে কমন। আমরা এখানে রাদার এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটাতে একটু বেশি জোর দেব। psi x equals to e to the power i kx, এইটা কি ধরনের ইকুয়েশন বলতে পারবে? এটাকে যদি প্লট করি কেমন ধরনের হবে? এই ইকুয়েশনটাকে ফিজিক্যালি চিনতে পারছো? psi x equals to a e to the power i kx, এটা কোন ধরনের ফাংশনকে রিপ্রেজেন্ট করছে? কেমন ফাংশনটা? এটা একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। এক্স্যাক্টলি, আই গট দ্যাট পয়েন্ট। এটা তাহলে একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, how a plane wave is characterized, how a plane wave is specified, একটা প্লেন ওয়েভ কিভাবে স্পেসিফাইড হয়? মানে অবশ্যই ওই এটা দিয়ে, কিন্তু আমি বলছি কোন প্যারামিটারটা দিয়ে আমি একটা প্লেন ওয়েভকে প্রপারলি বোঝাতে পারি? by a definite wavelength, by a definite wavelength, right? By a definite wavelength, by a definite k vector, by a definite propagation constant, হ্যাঁ, k, একটা নির্দিষ্ট কে দিয়ে জিনিসটাকে ডিফাইন করতে পারি, নির্দিষ্ট একটা মোমেন্টাম দিয়ে ডিনোট করতে পারি। আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্স এই কে কোয়ান্টিটিটার সিগনিফিকেন্স কি? p ইকুয়ালস টু সিম্পলি h ক্রস k। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে বুঝতে পারছো যে এই ফাংশনটা একটা পার্টিকেলকে ডেসক্রাইব করছে যার একটা সার্টেন মোমেন্টাম রয়েছে, নির্দিষ্ট মোমেন্টাম রয়েছে। শুধু তাই নয়, তোমরা আরেকটু বেশি দূর যেতে পারো, জাস্ট অপারেট পি ক্যাপ অন সাই, কি পাবে? এর উপর যদি পি ক্যাপ অপারেট করো কি পাবে? h cross k, h cross k, h cross k ইনটু সাই। তার মানে কি বুঝতে পারছো যে এই ফাংশনটা মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন। তার মানে কি ইট হ্যাজ এ ডেফিনাইট ভ্যালু অফ মোমেন্টাম, it has a definite value of momentum. So what is the uncertainty, associated uncertainty টা কত? del p টা কত? momentum measurement এর uncertainty 0, psi state এ 0। যদি আমি definite value পাই, every time I measure I get a certain value, naturally there is no standard deviation, del p equals to 0। তাহলে by uncertainty principle what do I expect regarding the position uncertainty? position completely uncertain, completely uncertain, position is completely ill defined, del x equals to infinity। দেখো ম্যাথমেটিক্যালি সেই জিনিসটাকে আমরা এস্টাবলিশ করতে পারছি কিনা। তো লেট আস রিপ্রেজেন্ট দি ওয়েভ ফাংশন ইন মোমেন্টাম স্পেস। psi x টা দেয়া রয়েছে, তাহলে phi px টা কত এটাকে বের করো। জাস্ট উই নিড টু ইউজ দি ফুরিয়ার ট্রান্সফর্ম এন্ড দিস ইজ দি ডেফিনিশন। phi px equals to 1/√2πh cross minus infinity to plus infinity e to the power I px x by h cross into psi x dx। এবার এখানে psi x এর ভ্যালুটাকে বসিয়ে দাও। px বাই h ক্রস এইটাকে kx দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে যে px বাই h ক্রস আছে সেটাকে আমরা kx দিয়ে রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ, তাহলে psi x এর ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো ইন্টিগ্রালের ভিতরে কি আছে? I kx minus k into x dx। তো এই ইন্টিগ্রালটাকে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এই যে 1/2π e to the power I kx minus k into x dx। এটা কি হয়? এটাই তো বেসিক্যালি ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনিশন, না? এটাই তো ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনিশন। এই ডিরাক ডেল্টা বলছি, হ্যাঁ ডিরাক ডেল্টা ফাংশন, রাইট? হ্যাঁ ডিরাক ডেল্টা, ক্রনিকার ডেল্টার সাথে গুলিয়ে যায় আর কি। এটা ডিরাক ডেল্টা ফাংশনের ডেফিনিশন। সো আই রিপ্লেস ইট বাই ডেল অফ kx minus k। তাহলে এখান থেকে দেখো খুব সুন্দরভাবে এই প্লেন ওয়েভ পজিশন স্পেসে যেটা প্লেন ওয়েভ ছিল সেইটাকে আমরা যদি মোমেন্টাম স্পেসে ডেসক্রাইব করি, দ্যাট উইল বি এ ডিরাক ডেল্টা ফাংশন। হ্যাঁ, সেই জিনিসটা একটা, ও না এটা 1/2π এইটা বোধহয় থাকে না। আচ্ছা যাই হোক, মানে এই কনস্ট্যান্টটা যাই হোক, আমার মনে নেই ডিরাক ডেল্টা ফাংশনে কি এটা থাকে 1/2πটা? হ্যাঁ স্যার থাকে। থাকে না? তাহলে এটা h ক্রস হবে, তাহলে এটা h ক্রস হবে, এখানে যেটা রয়েছে এটা h ক্রস হবে।
ডেল্টা কে এক্স মাইনাস কে। হ্যাঁ, এবার এই যে ফাংশনটাকে দেখো, এটা তো ক্রনিকাল ডেল্টা ফাংশন, তাহলে আমরা কোন জায়গাতে নন জিরো ভ্যালু পাবো? নন জিরো ভ্যালুটা পাবো বেসিক্যালি এট কে এক্স ইকুয়ালস টু কে, কে এক্স ইকুয়ালস টু কে, ঠিক আছে, কে এক্স ইকুয়ালস টু কে, অর্থাৎ এই যে মোমেন্টামটা, সেই মোমেন্টামটা ওয়েল ডিফাইন্ড, এই আইডিয়াটা পেলাম। হ্যাঁ, মোমেন্টাম ইজ ওয়েল ডিফাইন্ড। যেহেতু এটা মোমেন্টাম স্পেসে, তোমার মোমেন্টাম স্পেসে যদি এটাকে প্লট করি, দিস উইল বি সামথিং লাইক দিস। এরকম ধরনের কিছু একটা হবে। কে এক্স দেখতে পাচ্ছ যে পিকটা কোথায় রয়েছে, এট সাম ভ্যালু কে। সেটাই এখানে করা হয়েছে। ইনফ্যাক্ট এখানে তোমার ওই আরেকটু ডিটেলে জিনিসটাকে ডিসকাস করা আছে। আমরা সাই এক্স যেটা নিয়েছিলাম তার রিয়েল পার্টটাকে এখানে প্লট করা হয়েছে। এটা ধরো এ ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এর যদি রিয়েল পার্টটা বলি, রিয়েল পার্টটা কি হবে? ই টু দি পাওয়ার আই কে এক্স এর রিয়েল পার্টটা কি হবে? কোসাইন হবে না? কোসাইন কে এক্স কিছু একটা হাফ বা টু ফ্যাক্টর থাকতে পারে, আমি সেইটাকে এ করছি। ধরো এ প্রাইম, সাম এ প্রাইম কস কে এক্স হলো। তো এইটাকে প্লট করা হয়েছে পজিশন স্পেসে। দেখতে পাচ্ছ পজিশন স্পেসে মানে এটা কোথায় রয়েছে এরকম ভাবে আমরা বলতে পারি না, ওয়েভটা কোথায় এটা আমরা বলতে পারি না। এই ওয়েভটাকে যখন পজিশন স্পেসে দেখছি, ওয়েভটাকে যখন পজিশন স্পেসে দেখছি, ওয়েভটা কোথায় আছে এই কোয়েশ্চেনটার কোনো অ্যানসার নেই। বাট এই জিনিসটাকে যখন আমরা মোমেন্টাম স্পেসে দেখছি, তখন কিন্তু অ্যান্সারটা প্রিসাইজলি বলতে পারছি। আমরা দেখছি দি ওয়েভ ইজ ইন দি মোমেন্টাম স্পেস এট এ ডেফিনাইট লোকেশন এট কে এক্স ইকুয়ালস টু কে, অর্থাৎ এর মোমেন্টামটা ওয়েল ডিফাইন্ড আর পজিশনটা কমপ্লিটলি ইল ডিফাইন্ড। হ্যাঁ, ওয়েভ ফাংশন ইন মোমেন্টাম স্পেস ইন দিস কেস ইজ ডিরাক ডেল্টা ফাংশন। Obviously momentum of the particle is precisely defined, del p is 0, is precisely defined as it has spike at k equals to kx, rather এইটা হওয়া উচিত ছিল kx equals to k. Also note that the position of the particle is ill-defined as the wave function in the configuration space, position space represents a free particle, thus the result is consistent with the uncertainty principle. কোনো ডিসকাশন এখানে দরকার ফার্দার? কিছু ডিসকাশন এখানে আর দরকার আছে? এগোবো স্যার? বলো বলো। স্যার এই মোমেন্টাম যে ওয়েভ ফাংশনটা, ওটা দেখে বোঝা যাচ্ছে যে নরমালাইজ করা যাবে, কিন্তু পজিশন হ্যাঁ, সেই প্রবলেমটাতে পরে আসছি। হ্যাঁ, মোমেন্টামটা দেখে নরমালাইজ করা যাবে কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, ডেল্টা ফাংশন তো একটা মানে ওই টোটাল এরিয়া আন্ডার 1 তো নিয়ে আসতে পারবে গুণ করে। তাই কি করা যাবে? কি আনন্দ, কি বলছো, করা যাবে? করা যাওয়ার কথা নয় কিন্তু। তাহলে তো তুমি বেসিক্যালি পার্সিভাল আইডেন্টিটিটাকে ভায়োলেট করে যাচ্ছ, তাই না? মোমেন্টাম স্পেসে যে ফাংশনটা রয়েছে সেটাকে একটু চেষ্টা করে দেখো, যদি করা যায় তাহলে অ্যামেজিং ব্যাপার হবে। করা যাওয়ার কথা নয়, মানে অন স্পেকুলেশন আমি বলছি, করা যাওয়ার কথা নয় আর কি, পারার কথা নয়, ঠিক আছে? বাট ইউ ক্যান ট্রাই। নেক্সট আরেকটা এক্সাম্পল, এখানেও আমরা আরেকটা ফাংশন নেব। এটাও ওই একই ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি দেখো, এখানে নতুন কিছু দেখছে না। হ্যাঁ, একদম আগে থার্ড সেমিস্টারে এই প্রবলেমটা স্টাডি করে এসেছো। যদি একটা গাউসিয়ান ফাংশন থাকে, একটা গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে মোমেন্টাম স্পেস ওই ফাংশনটা কেমন হবে? হ্যাঁ, বা তোমার এই পজিশন স্পেস ফাংশনটা দেওয়া রয়েছে, সেইটার মোমেন্টাম স্পেস ওই ফাংশনটা কেমন হবে এটাকে আমরা বের করে ফেলতে পারি। এটা একটা গাউসিয়ান ফাংশন, পজিশন স্পেসে দেখতে পাচ্ছ। ইউ রিমেম্বার দ্যাট দি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ গাউসিয়ান ফাংশন ইজ অলসো গাউসিয়ান। মনে পড়ছে? ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ গাউসিয়ান ফাংশন ইজ অলসো গাউসিয়ান। এখন আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ প্যাকেটের কথা বলি, তাহলে এখানেও যদি কোনো একটা ওয়েভ প্যাকেটকে পজিশন স্পেসে গাউসিয়ান ফাংশন হিসেবে ডেসক্রাইব করা থাকে, মোমেন্টাম স্পেসে যদি জিনিসটাকে ডেসক্রাইব করি সেটাও তাহলে এরকম গাউসিয়ান নেচারের হবে, গাউসিয়ান ফাংশন হবে।
দেখো সেটাকে দেখানো যায় ম্যাথমেটিক্যালি। খুব ছোট্ট করে আমি জিনিসটাকে বলছি, বিকজ ম্যাথমেটিক্সটা তোমরা আগে করেই এসেছো। এই যে এটা এটা হচ্ছে তোমার ডেফিনিশন। সাই এক্স যদি দেওয়া থাকে তাহলে ফাই পি এক্সটা এইভাবে বের করতে পারি। নাও ইউ পুট সাই এক্স অ্যাজ এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। এই যে এ বসিয়ে দেওয়া হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে। এই যে 2 পাই এইচ ক্রস আছে সেইটাকে সিম্পলি রুট ওভার অফ এইচ লেখা হয়েছে। যাই হোক, মানে কনস্ট্যান্ট পার্টটা কথা তো বাদ দাও আর কি, এখন এর কোনো ইম্পর্টেন্স নেই আলাদা করে। পি এক্সটাকে রিপ্লেস করা হয়েছে বাই এইচ ক্রস ইন্টু কে এক্স। এবার আমরা এই কোয়ান্টিটিটাকে সেই দুটো পার্টে ভেঙে নিতে পারি, এরকম একটা পার্ট এরকম একটা পার্টে ভেঙে নিতে পারি। আগে আমরা ডিসকাস করেছি এটা নিয়ে, ম্যাথমেটিক্সটা নিয়ে, আর বলছি না এটাতে। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা রয়েছে সেটাকে সাম ইউ ধরে নাও, ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করো, আফটার সাম ম্যাথমেটিক্স তুমি দেখাতে পারো মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনটা এরকম ধরনের হবে। মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনটা এরকম হবে। হ্যাঁ, আমরা যদি দুটো ফাংশনকে লিখি, এখানে কি লেখা আছে? এখানে লেখা নেই, আমি আরেকবার লিখে নিচ্ছি। যদি ফাই পি এক্সটাকে লিখি, ফাই পি এক্সটা কত বললাম, এ কনস্ট্যান্ট পার্টটা বাদ দাও না, ধরো এ প্রাইম ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স স্কোয়ার বাই 4 আলফা এইচ কাট স্কোয়ার। আর পজিশন স্পেস ফাংশনটা কেমন নেওয়া হয়েছিল? পজিশন স্পেস ওয়েভ ফাংশনটা নিয়েছিলাম এইরকম, সাই এক্স ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার। তাহলে এই এক্সপ্রেশন গুলো দেখে আমরা বলতে পারবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কেমন হয়। গাউসিয়ান ফাংশন তো, গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটার এক্সপ্রেশনটা খুব স্ট্যান্ডার্ড না? ফর্মুলাটা আমরা জানি, ডেল এক্স সমান কত? একটা গাউসিয়ান ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় স্ট্যান্ডার্ড ফর্মে? কেমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়? ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, তাই তো? একটা গাউসিয়ান ফাংশনকে স্ট্যান্ডার্ড ফর্মেটে এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, f0 ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার। সিগমাটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয়। তাহলে এখানে কম্পেয়ার করে দেখো, কম্পেয়ার করে দেখো, এখানে যেটা তুমি 1/2 সিগমা স্কোয়ার বলছো, এখানে সেইটা কি রকম আছে? সেইটা আলফা আছে। তাহলে সিগমা সমান কত পেলে? 1/√2 আলফা। এটা কিন্তু সিগমা এক্স, মানে তোমার পজিশনের আনসার্টেনটি আর কি, পজিশন আনসার্টেনটি। আর তুমি যদি মোমেন্টাম আনসার্টেনটিটা বলো সাম সিগমা পি, সেটাও তো গাউসিয়ান ফাংশন দেখতে পাচ্ছ, তার আনসার্টেনটিটা যদি সিগমা পি হয়, তাহলে 1/2 সিগমা পি স্কয়ার সমান কত লিখবো আমরা? 1/4 আলফা এইচ কাট স্কয়ার। কাজেই সিগমা পি সমান কত হবে? একটা 2 বাদ দিয়ে দাও, একটা 2 বাদ দিয়ে দাও, কত হবে? সিগমা পি স্কয়ার সমান এইচ কাট ইনটু রুট ওভার অফ 2 আলফা। ঠিক আছে, এবার এই দুটোর প্রোডাক্টটা দেখো, খুব ইন্টারেস্টিং। সিগমা এক্স ইনটু সিগমা পি, প্রোডাক্টটা কি দেখতে পাচ্ছ? একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ আলফা। ঠিক আছে, এই যে গাউসিয়ান ওয়েভ প্যাকেট, এই গাউসিয়ান ওয়েভ প্যাকেটের এক্সটেন্টটা কোন প্যারামিটারটা দ্বারা ডিটারমাইন্ড? গাউসিয়ান ওয়েভ প্যাকেটের যে এক্সটেন্ট, সেই এক্সটেন্টটা কোন প্যারামিটারটা দ্বারা ডিটারমাইন্ড বলো? হ্যাঁ, গাউসিয়ান ওয়েভ প্যাকেটের এক্সটেন্টটা কোন প্যারামিটারটা দ্বারা ডিটারমাইন্ড? ইট ইজ ডিটারমাইন্ড বাই আলফা না? এই যে এখানে আলফা রয়েছে, আলফা দ্বারা ডিটারমাইন্ড, বাকিগুলো তো সবই কনস্ট্যান্ট। এইচ কাট স্কয়ার এটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ, উইথ যেটা আর কি, উইথটাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেসিক্যালি। বা তোমার দুটোর আনসার্টেনটি যে প্রোডাক্ট, দুটোর যে স্প্রেড, সেই স্প্রেড দুটোর প্রোডাক্টটা কিন্তু কনস্ট্যান্ট। হ্যাঁ, দুটো স্প্রেড, সেই দুটো স্প্রেডের প্রোডাক্টটা ইজ কনস্ট্যান্ট। সিগমা এক্স ইনটু সিগমা পি ইজ কনস্ট্যান্ট, সেটাই এখানে বেসিক্যালি বলা রয়েছে। এখানে তোমার সাই এক্সটাকে প্লট করা হয়েছে, এখানে আমরা সাই এক্স কে প্লট করেছি, আর এইখানে ফাই পি কে প্লট করেছি। দেখো দুটোই গাউসিয়ান, একটা থেকে আরেকটা ফুরিয়ার ট্রান্সফর্মের থ্রুতে যেতে পারি। So we see that in configuration space and momentum space, both the function are Gaussian. The standard deviation of the Gaussian function is
রিপ্রেজেন্টেড বাই সিগমা, এইটা ক্যালকুলেট করা আছে আর কি, del x into del px equals to h cross that is consistent with the uncertainty principle। এই এবার তুমি প্রবলেমগুলোকে ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে স্টাডি করতে পারো। বিভিন্ন রকম ফাংশনের ক্ষেত্রে আমরা যেমন আগের সেমিস্টারে ফুরিয়ার ট্রান্সফর্ম করেছিলাম, এখানেও তাই। তোমার ধরো বিভিন্ন রকমের ওয়েভ ফাংশন নাও, সেইগুলোকে ম্যাথমেটিক্যালি ডিল করো, করে দেখাও যে তোমার তার মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনগুলো কেমন হবে। ফুরিয়ার ট্রান্সফর্ম করে দেখাও যে মোমেন্টাম স্পেস ওয়েভ ফাংশনগুলো কেমন। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্রথম পার্টটা। হ্যাঁ, বলো, কোনো প্রশ্ন না থাকলে বলো, আমি পরের পার্টটাতে যাব, পরের টপিকটাই যাব। ঠিক আছে, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাটা। আচ্ছা, দেখতে এটা নতুন, এটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি ব্রানস্টেইন জোহানসেনের বইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, ভালো দেখা যাচ্ছে কি? সবাই পাচ্ছ দেখতে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা এই ফ্রি পার্টিকেলটাকে নিয়ে একটু ডিসকাস করব, এবং ওয়েভ প্যাকেট এই টার্মটাকে কেন আমরা ইউজ করছি, ওয়েভ প্যাকেটের আইডিয়াটা কেন আনতে হচ্ছে, সেটা নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনে কি ধরনের প্রবলেম আমরা ফেস করছি, ম্যাথমেটিক্যালি ফাংশনটাকে নিয়ে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনে কেমন প্রবলেম ফেস করছি, সেটাকে আগে ডিসকাস করব। একটু আগে রাকেশ তুমি প্রশ্ন করলে যে এটাকে নরমালাইজ করা যাচ্ছে না, নরমালাইজ করা যাবে না, প্লেন ওয়েভকে নরমালাইজ করা যাবে না। এটাই কিন্তু তোমার প্রবলেমটার অরিজিন। একটা ফ্রি পার্টিকেল অফ ডেফিনাইট মোমেন্টাম, সেটা ইজ রিপ্রেজেন্টেড বাই এ প্লেন ওয়েভ লাইক দিস। আমরা দেখবো যে সেই জিনিসটাকে নরমালাইজ করা যাচ্ছে না। একটু ছোট্ট করে জিনিসটাকে এখানে ডেসক্রাইব করা রয়েছে। আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাইজেশনের কথা বলেছিলাম, একটা ফোটনের কথা বলেছিলাম, সেখানে দেখেছি যে ফোটনের এনার্জিটাকে লেখা যায় অ্যাজ E equals to h নিউ। একটা ফোটনের যে মোমেন্টাম, সেই মোমেন্টামটাকে লেখা যায় অ্যাজ P equals to h by lambda। একই রকম ভাবে যখন আমরা মেটেরিয়াল পার্টিকেলের কথা বললাম, ডি ব্রগলি হাইপোথিসিসের কথা বললাম, সেখানেও দেখলাম যে পার্টিকেলের সাথে ওয়েভ ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড, যার ওয়েভলেন্থটা ইজ গিভেন বাই h by p। হ্যাঁ, h by p। তো তাহলে এই যে রিলেশন গুলো E equals to h নিউ বা P equals to h by lambda, এইগুলো তাহলে আমরা মানে জাস্ট জেনারেল রিলেশন হিসাবে নিয়ে এসেছি কোয়ান্টাম মেকানিক্সে। হ্যাঁ, এইগুলো যেমন তোমার মেটেরিয়াল পার্টিকেলসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, একই রকম ভাবে এইগুলো ফিল্ড কোয়ান্টার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ফোটনের ক্ষেত্রেও জিনিসগুলো অ্যাপ্লিকেবল। আমরা এখানে একটা ওয়েভ নাম্বারকে ইন্ট্রোডিউস করি, দ্যাট ইজ k equals to 2 pi by lambda। তাহলে উইথ দ্যাট ওয়েভ নাম্বার ইটাকে কিভাবে লেখা যায়, E equals to h নিউ। নিউটাকে আমরা কিভাবে লিখতে পারি, h equals নিউটাকে লিখতে পারি ওমেগা বাই 2 pi with the help of reduced Planck constant, E equals to h cross omega। আর পিটাকে লেখা হচ্ছে h by lambda ছিলই, তো ল্যামডাটাকে রিপ্লেস করো বাই 2 pi by k, তাহলে h cross k। হ্যাঁ, আমরা তাহলে এখানে কোয়ান্টাম মেকানিক্সে একটা পার্টিকেলকে ডেসক্রাইব করি বা একটা ফিল্ড কোয়ান্টামকে ডেসক্রাইব করি, তার এনার্জি এবং মোমেন্টামকে এইরকম ভাবে লিখে ফেলতে পারবো, E equals to h cross omega and P equals to h cross k। তো ধরো কোন একটা ফ্রি পার্টিকেল, হ্যাঁ, একটা ফ্রি পার্টিকেল, সেটা ধরো সাম পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, px is greater than 0। হ্যাঁ, p মোমেন্টামটাকে আমি px into x ক্যাপ এরকম ভাবে লিখছি, যেখানে তোমার px টা গ্রেটার দ্যান 0। তো এরকম পজিটিভ x ডিরেকশনে একটা ফ্রি পার্টিকেল মুভ করছে উইথ এ ডেফিনাইট ওয়েভ নাম্বার k। তাহলে প্লেন ওয়েভটাকে এরকম ফর্মে লিখে ফেলতে পারি, psi xt equals to e to the power I kx
মাইনাস ওমেগা ইন্টু টি। এখানে একটু জাস্ট নোটেশনটার দিকে তাকাও, ওমেগাটাকে আমরা কেমন ভাবে লিখেছি, ওমেগাটাকে লিখেছি ফাংশন অফ কে, ওমেগাটাকে কে এর ফাংশন হিসেবে লেখা হয়েছে, একটু একটু খেয়াল করবে এই জায়গাটায়, ওমেগাটাকে আমরা কে এর ফাংশন হিসেবে লিখেছি। এই তার কারণ কোন রকম ডিসপারশন রিলেশন থাকতে পারে, ওমেগাটা কে এর সাথে ভ্যারি করতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত আমি একটা মনোক্রোম্যাটিক প্লেন ওয়েভের কথা বলছি বা একটা ডেফিনাইট মোমেন্টামের প্লেন ওয়েভের কথা বলছি, ততক্ষণ পর্যন্ত এই ওমেগাটা কিন্তু কনস্ট্যান্ট। এখন এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাকে ইন টার্মস অফ পি আর ই লিখে ফেলা যেতে পারতো। আগেই দেখলাম এটাকে লিখতে পারতাম এজ পি বাই এইচ ক্রস, মানে কে বলতে তোমার পিএক্স বলা হচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস বরাবরই মুভ করছে, হ্যাঁ, পিএক্স বাই এইচ ক্রস। আর যেটা ওমেগা আছে, ওমেগাটাকে লিখতে পারতাম এইরকম ভাবে, ওমেগা ইকুয়ালস টু ই বাই এইচ ক্রস। তাহলে এই ইকুয়েশনটা সাইটাকে ইন টার্মস অফ মোমেন্টাম এন্ড এনার্জি এই যে ফর্মটা রয়েছে সেরকম ভাবে লিখে ফেলতে পারি, আই ইন্টু পিএক্স এক্স মাইনাস ই অফ ইটা, ইটা কিসের ফাংশন, ওমেগাটা কে এর ফাংশন, ইটাও কে এর ফাংশন, কে এর যদি ফাংশন হয় সেটা কি পি এরও ফাংশন, তাহলে ই অফ পিএক্স টি থাকবে একটা টি বাই এইচ ক্রস। এই এরকম ভাবে আমি তাহলে রিরাইট করতে পারি, হ্যাঁ, এই ইকুয়েশনটাকে আমরা এইরকম ভাবে রিরাইট করতে পারি। খেয়াল করে দেখো যে এই ইকুয়েশন বা এই ইকুয়েশনটা এই রিলেশনটার সাথে কনসিস্টেন্ট। আমরা এখানে যদি সাইটার ডেরিভেটিভ নিই এক্স এর রেসপেক্টে, ডেল ডেল এক্স অফ সাই করলে কি পাবো, করলে যেটা পাবো সেটা হচ্ছে ডেল ডেল এক্স যদি করো তাহলে কি হবে, আই বাই এইচ ক্রস ইন্টু সাই, আই বাই এইচ ক্রস পিএক্স থাকবে একটা, না পিএক্স থাকবে, অর্থাৎ ইকুয়েশনটাকে এরকম ভাবে লিখতে পারি। বা যদি আমরা এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, হ্যাঁ, এই ইকুয়েশনটাকে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতাম, ডেল সাই ডেল টি, এইটাকে কিভাবে লেখা যেতে পারতো, ডেল সাই ডেল টি যদি করা হতো তাহলে কি হতো, মাইনাস আই বাই এইচ ক্রস ই ইন্টু সাই, সেটাকে ফার্দার এইভাবে রিরাইট করে ফেলতে পারি। তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা, এই রিপ্রেজেন্টেশনটা এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন এই দুটোর সাথে কনসিস্টেন্ট, হ্যাঁ, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে পার্টিকেলটার একটা ডেফিনাইট মোমেন্টাম আছে এবং একটা ডেফিনাইট এনার্জি রয়েছে। তো এই আইডিয়াটাকে রেডিলি আমরা 3 ডাইমেনশনে জেনারেলাইজ করতে পারি। এতক্ষণ পর্যন্ত যেটা আমি 1 ডাইমেনশনে প্লেন ওয়েভকে লিখছিলাম, সেই জিনিসটাকে রেডিলি 3 ডাইমেনশনে করা যেতে পারে, এক্সটেন্ড করা যেতে পারে আইডিয়াটাকে। আমরা যেখানে কে এক্স মাইনাস ওমেগা টি ছিল সেটাকে লিখছি আজ কে ডট আর মাইনাস ওমেগা ইন্টু টি, বা অল্টারনেটিভলি এই যে কে সমান পি পি ভেক্টরটার কথা যদি বলো, পি ভেক্টর ইকুয়ালস টু এইচ ইন্টু কে ভেক্টর, পি সমান এইচ ক্রস কে, পি সমান এইচ ক্রস কে, এরকম ভাবে লিখতে পারি এক্সপোনেনশিয়াল আই পি ডট আর মাইনাস ইপি টি বাই এইচ ক্রস। তাহলে পি সমান এইচ ক্রস কে, কে ইকুয়ালস টু আগের মতোই 2 পাই বাই ল্যামডা। এবার ওই 1 ডাইমেনশনে আমরা যে রিলেশনটা পেয়েছিলাম, মাইনাস এইচ ক্রস ডেল ডেল এক্স সাই সমান কি পেয়েছিলাম, px ইনটু সাই। এইটাকে যদি আমরা 3 ডাইমেনশনে জেনারেলাইজ করি তাহলে দেখো ডেল ডেল এক্স অফ সাই যেটা, সেটাকে কি এই গ্রেডিয়েন্ট অপারেটর গ্রেডিয়েন্ট সাই দিয়ে লিখে ফেলা যায়, আই এইচ ক্রস ডেল সাই ইকুয়ালস টু পি সাই। আর 1 ডাইমেনশনে আমরা যেটা দেখেছিলাম, আই এইচ ক্রস ডেল ডেল টি অফ সাই সমান ই ইনটু সাই, সেটা এখানে তোমার বেসিক্যালি একই রকম থাকছে আর কি, হ্যাঁ, কিছু নয়। তাহলে দেখো আমরা বলতে পারি যে এই ইটা ইকুইভ্যালেন্ট টু দিস অপারেটর, ইটা আইএইচ ক্রস ডেল ডেল টি এইটার সাথে ইকুইভ্যালেন্ট, বা 3 ডাইমেনশনে মোমেন্টামটা এই মাইনাস আইএইচ ক্রস ডেল এই জিনিসটার সাথে ইকুইভ্যালেন্ট। এইগুলোই হচ্ছে তোমার অপারেটর ফর্ম, হ্যাঁ, এটার সাথে আমরা তো পরিচিত আছি। একটাকে এনার্জি অপারেটর বলা হয়, দিস ইজ দি এনার্জি অপারেটর, আর এটা হচ্ছে
মোমেন্টাম অপারেটর। তো একটা প্লেন ওয়েভের ক্ষেত্রে আমরা আইডিয়াটাকে পরিষ্কার করতে পারলাম। একটা ফ্রি পার্টিকেলের যে এনার্জি এবং মোমেন্টাম, একটা ফ্রি পার্টিকেলের এনার্জি এবং মোমেন্টাম আমরা দেখলাম সেই এনার্জি এবং মোমেন্টামকে এরকম অপারেটর ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। একটা ফ্রি পার্টিকেলের এনার্জি এবং মোমেন্টামকে আমরা এইরকম ভাবে অপারেটর ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তো এই জিনিসটাই একটা পস্টুলেট হিসাবে নেওয়া হয় কোয়ান্টাম মেকানিক্সে, যে পার্টিকেলটা যদি ফ্রি নাও হয়, even when the particle is not free, the energy is represented by this operator IH cross del del T. The momentum is represented by the operator minus IH cross del P, minus IH cross del. যদি পার্টিকেলটা ফ্রি না হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বা পি এইগুলোকে এরকম ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। এখন এবার এই নরমালাইজেশনটার দিকে যাওয়া যাক। দেখো সাইটাকে কেমন নেওয়া হয়েছিল, সাই xt ইকুয়ালস টু a e টু দি পাওয়ার i kx মাইনাস ওমেগা টি। এই যে এরকম ফর্মে আমরা নিয়েছিলাম। খেয়াল করে দেখো মড সাই স্কোয়ার কত হয়, mod psi square is simply mod square। তো এবার যদি আমরা কোয়ান্টাম মেকানিক্সের যে ফিজিক্যাল এটা রয়েছে, ইন্টারপ্রিটেশনটা রয়েছে ওয়েভ ফাংশনের, সেই ইন্টারপ্রিটেশনটার সাথে ম্যাচ করাতে চাই, তাহলে দেখো আমরা স্টাক করে গেলাম। দিস ফাংশন ইজ নট স্কোয়ার ইন্টিগ্রেবল। এই জিনিসটাকে তো আমরা স্কোয়ার ইন্টিগ্রেট করতে পারবো না। কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখেছি যে mod psi square dx when integrated over all space is equal to 1। এখন এই ফর্মটা নিয়ে করলে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা ইন্টিগ্রেবল হচ্ছে না, এটা ইন্টিগ্রেট করা যাচ্ছে না। তাহলে এইখানে একটা আমরা প্রবলেম ফেস করলাম। এই ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন, কোন একটা পার্টিকেলে যদি একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, তাহলে কিন্তু সেই পার্টিকেলের ওয়েভ ফাংশনটাকে, সেই পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ ফাংশন, এই ওয়েভ ফাংশনটাকে কিন্তু আমরা করতে পারছি না, হ্যাঁ, নরমালাইজ করতে পারছি না। নরমালাইজ যদি করতে না পারি তাহলে এই প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশনটার সাথে একটু কম্প্রোমাইজ করতে হবে। প্রবাবিলিস্টিক যে ইন্টারপ্রিটেশন সেটার সাথে কম্প্রোমাইজ করতে হবে। আমরা অ্যাবসলিউট প্রবাবিলিটি কি ডিফাইন করতে পারবো না। আমরা কি এই কোয়েশ্চেনটার উত্তর দিতে পারবো? যে পার্টিকেলটাকে তোমার এই অ্যাট সাম পজিশন x at টাইম t পাওয়ার প্রবাবিলিটি কত? এটা কি বলতে পারবো? বলতে পারবো না। এটা তো মড স্কোয়ার, মানে মড এটা তো তোমার একটা আরবিটারি কনস্ট্যান্ট। এটার ভ্যালুটা যতক্ষণ না ইউনিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো একটা পজিশনে প্রবাবিলিটিটা কত, এই কোশ্চেনটার কোনো ইউনিক অ্যান্সার নেই। অ্যাবসলিউট প্রবাবিলিটি কত ইজ নট ডিফাইন্ড। একটা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তাহলে কোনো একটা পজিশনে অ্যাবসলিউট প্রবাবিলিটি কত, এই কোশ্চেনটার কোনো রকম উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে হোয়াট আর দি ওয়েজ আউট অফ দিস ডিফিকাল্টি? এই প্রবলেমটাকে কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে? ওয়ে আউট হচ্ছে দুটো। এখানে এইরকম আমাদের দুটো ওয়ে আউট দেওয়া রয়েছে আর কি। একটা এইরকম হতে পারে যে ধরো এই সাই এক্সটি আমরা অ্যাবসলিউট প্রবাবিলিটির আইডিয়াটা ছেড়ে দিলাম, হ্যাঁ, আমরা জাস্ট ফরগেট অ্যাবাউট দি আইডিয়া অফ অ্যাবসলিউট প্রবাবিলিটি। হ্যাঁ, যদি আমরা ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশন নিয়ে ডিল করি তাহলে আমাদেরকে এই অ্যাবসলিউট প্রবাবিলিটির আইডিয়া ছেড়ে দিতে হবে। ইনস্টেড আমরা রিলেটিভ প্রবাবিলিটির কথা বলবো। ধরো আমরা এইরকম ভাবে বলতে পারি যে পার্টিকেলটাকে x1 পজিশনে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এরকম mod psi x1 t স্কয়ার আর psi x2 t mod স্কয়ার। এরকম ভাবে আমরা রিলেটিভ প্রবাবিলিটির কথা বলতে পারি। অর্থাৎ x1 এ পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি উইথ রেসপেক্ট টু the probability that the particle can be found at position x2। একটা নির্দিষ্ট টাইমে পার্টিকেলটাকে x1 পজিশনে পাওয়ার প্রবাবিলিটিটা বের করতে পারি উইথ রেসপেক্ট টু দি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যাট অ্যানাদার পজিশন x2। এখন ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যদি এটা বলি সেই জিনিসটা কি হবে? এটা সিম্পলি 1 হবে। একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যদি এটাকে বলা হয় তাহলে এই ভ্যালুটা 1 হবে।
তাই তো না, দুটো ক্ষেত্রেই তো তোমার এটা মড স্কোয়ারের সাথে সমান। x1 পজিশনে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে মড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, x2 পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি সেটাও মড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে দুটো রেশিওটা কত? 1। এটাই তো তোমার একটা ফ্রি পার্টিকেলকে কমপ্লিটলি ডেসক্রাইব করে, রাইট? এইটাই তো তোমার বেসিক্যালি একটা আইডিয়ালাইজ সিচুয়েশন না, দ্যাট ডেসক্রাইবস এ ফ্রি পার্টিকেল। একটা ফ্রি পার্টিকেল বলতে কি বুঝি? ইট হ্যাজ ওয়েল ডিফাইন্ড মোমেন্টাম বাট ইটস পজিশন ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড। ফ্রি পার্টিকেল বলতে বোঝায় কমপ্লিটলি ডিলোকালাইজড। আমরা যদি রিলেটিভ প্রবাবিলিটি বলতে না পারি, অ্যাবসলিউট প্রবাবিলিটির কথা তো ভুলেই গেলাম, রিলেটিভ প্রবাবিলিটির কথা যদি বলতে না পারি, তার মানে কি বোঝাচ্ছে? যে পার্টিকেলের পজিশনটা কমপ্লিটলি ডিলোকালাইজড। ঠিক আছে, এটা একটা ওয়ে আউট। আরেকটা ওয়ে আউট কি? সেকেন্ড ওয়ে আউটটা হচ্ছে এইরকম, যে আমরা এই অ্যাবসলিউট মোমেন্টাম, হ্যাঁ, বা ইউনিক মোমেন্টাম, এই আইডিয়াটার সাথে কম্প্রোমাইজ করলাম। আমরা ধরে নিলাম যে পার্টিকেলের মোমেন্টামটা প্রিসাইজলি ডিফাইন্ড, বাট এই প্রিসিশনটা ইনফাইনাইট নয় আর কি। হ্যাঁ, এটা প্রিসাইজলি ডিফাইন্ড বাট প্রিসিশনটা ইনফাইনাইটলি হাই নয়, ইউনিক নয়। একটা ডেল পি রয়েছে আর কি, একটা ডেল পি আছে, ডেল পি টেন্ডস টু জিরো, ক্লোজ টু জিরো বাট নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি, একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি বাই দি সুপারপজিশন অফ এ লার্জ নাম্বার অফ প্লেন ওয়েভস। যে ওয়েভগুলোর এই কে ভ্যালুটা ইজ ভেরি স্মল, যে ওয়েভগুলোর কে ভ্যালুটা ভেরি স্মল, সেরকম ভাবে আমরা একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি। ওয়ান্স উই কনস্ট্রাক্ট এ ওয়েভ প্যাকেট, তাতে করে কি হচ্ছে? মোমেন্টামের যে ওয়েল ডেফিনিশনটা ছিল, প্রিসাইজ ডেফিনিশনটা ছিল, সেটার সাথে কম্প্রোমাইজ করলাম, বাট এর যে অ্যাবসলিউট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দি পার্টিকেল, সেইটা কিন্তু এখন ডিফাইন্ড হবে। সেই জিনিসটাকে আমরা এখন ডিফাইন করতে পারবো। তো এবার ফ্রি পার্টিকেলের সাথে জিনিসটাকে কিভাবে মেলানো যেতে পারে? যদি ডেল পিটাকে টেন্স টু জিরো নিই, ডেল এক্সটাকে কি টেন্স টু ইনফিনিটি বলতে পারি, কিন্তু ডেল পিটা জিরো বলা হচ্ছে না, বা ডেল এক্সটাকে ইনফিনিটি বলা হচ্ছে না। এই হচ্ছে আমাদের দুটো ওয়ে আউট। আমি জিনিসটাকে আরেকবার সামারাইজ করছি। একটা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে দেখলাম যে ওয়েভ ফাংশনটা নর্মালাইজেবল নয়, ওয়েভ ফাংশনটাকে আমরা নর্মালাইজ করতে পারছি না। যদি ওয়েভ ফাংশনকে নর্মালাইজ করতে না পারি, তাহলে পার্টিকেলটা কোথায় আছে সেই কোয়েশ্চেনটার কোনো ইউনিক অ্যান্সার দেওয়া সম্ভব নয়। অ্যাবসলিউট প্রবাবিলিটি কত এইটাকে বলা সম্ভব নয়। ইনস্টেড আমরা রিলেটিভ প্রবাবিলিটিকে ডিফাইন করতে পারি, সেটা একটা অল্টারনেটিভ ওয়ে। হ্যাঁ, আমরা রিলেটিভ প্রবাবিলিটিকে ডিফাইন করতে পারি, এই পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি রেসপেক্টে অন্য কোন একটা পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটি কত, এরকম ভাবে রিলেটিভ প্রবাবিলিটিকে ডিফাইন করা যায়। তবে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যদি রিলেটিভ প্রবাবিলিটির কথা বলি, সেটা সবসময় 1, নতুন কিছু নয়। অর্থাৎ এটাই কিন্তু তোমার একটা ফ্রি পার্টিকেলের আইডিয়ালাইজ সিচুয়েশনকে বোঝাচ্ছে, আইডিয়ালি একটা ফ্রি পার্টিকেলকে রিপ্রেজেন্ট করছে এই জিনিসটা, যে এর পজিশনটা কোনোভাবেই ডিফাইন্ড নয়, এর পজিশনটা কমপ্লিটলি ডিলোকালাইজড। এইটা একটা ওয়ে আউট। আর সেকেন্ড ওয়ে আউটটা হচ্ছে যে আমরা এই মোমেন্টামের যে প্রিসিশন ডেফিনিশনটা ছিল, তার সাথে একটু কম্প্রোমাইজ করলাম। মোমেন্টামের যে ডেফিনিশনটা ছিল, প্রিসিশন ডেফিনিশন ছিল, তার সাথে কম্প্রোমাইজ করলাম। আমরা বললাম যে দেয়ার এক্সিস্ট সাম মোমেন্টাম ভেরিয়েশন, মোমেন্টামটার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে, ডেল পিটা নট ইকুয়াল টু জিরো, ক্লোজ টু জিরো বাট নট ইকুয়াল টু জিরো। তাহলে কিন্তু ওয়েভ ফাংশন, আমরা একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি বাই সুপারপজিশন অফ লার্জ নাম্বার অফ সাচ ওয়েভস। এবং সেই ওয়েভ প্যাকেটটা কিন্তু দেখতে পাবো যে নর্মালাইজেবল। এরকম ভাবে তাহলে নর্মালাইজেশনের প্রবলেমটাকে ওভারকাম করা যেতে পারে আর কি। তোমাদের এই ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটির আইডিয়াটা তো মনে আছে না? ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটির আইডিয়া, ধরো একটা প্লেন ওয়েভ, সে প্লেন ওয়েভকে কি টু দি পাওয়ার আই কে এক্স এরকম ভাবে তো আমরা রিপ্রেজেন্ট করে থাকি, বা প্লেন ওয়েভ এরকমই ধারণা, বা ওমেগা ওমেগা টার্মেও আমি বলতে পারতাম, ওমেগা টার্মেও বলতে পারতাম। এবার এইটাকে যদি ধরে নেওয়া হয় যে ধরো ওমেগাটা সে ওমেগা জিরো মাইনাস ডেল্টা ওমেগা থেকে ওমেগা জিরো প্লাস ডেল্টা ওমেগা, সুপারপজিশন অফ সাম প্লেন ওয়েভ, সেটাকে কিভাবে লিখতে পারি বলো না? সুপারপজিশন অফ প্লেন ওয়েভস, এটাকে কিভাবে লিখতে পারি বলো একটু কেউ?
মনে আছে সেমিস্টার 2 পড়েছিল না ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি? কে বলো বলো শুনছি। আচ্ছা ওখানে তাহলে ওই kx মাইনাস আমি যদি ওমেগার ফাংশন ধরি তাহলে ওখানেও তো আমার ওমেগাটা ইনসার্ট করে দিতে হবে, হ্যাঁ মানে এই ইনটু টু দি পাওয়ার i k x মাইনাস ওমেগা টি করে নিতে হবে, তাহলেই তো ওখানে আমি চেঞ্জটা করতে পারবো। এই এটাকে ওমেগা ডিপেন্ডেন্ট ধরতে হবে, তাই তো? এটাকে ওমেগা ডিপেন্ডেন্ট ধরতে হবে। ধরো এরকম ভাবে লিখছি, হ্যাঁ প্লেন ওয়েভটাকে এরকম ভাবে লেখা যাক, সে i ইনটু যেভাবে নিয়েছিলাম আর কি আমরা kx মাইনাস ওমেগা টি এরকম ভাবে নিয়েছিলাম। এটা একটা প্লেন ওয়েভ ইকুয়েশন। এবার যদি আমরা ধরে নিই যে এটা তোমার ওমেগা ডিপেন্ডেন্ট, তাহলে এরকম ভাবে আমরা একটা সুপারপজিশনের কথা কনসিডার করতে পারি। ওমেগা 0 মাইনাস সে ডেল ওমেগা বাই 2 থেকে ওমেগা 0 প্লাস ডেল ওমেগা বাই 2, এরকম ভাবে একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করে ফেলা যেতে পারে। এই জিনিসটাই তোমার একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে। দেখো এখানে বেসিক্যালি কি সুপারপজিশন কনসিডার করা হয়েছে। ধরো একটা ওয়েভ যার অ্যামপ্লিটিউডটা a1 ফ্রিকোয়েন্সিটা ওমেগা 1, আর একটা ওয়েভ যার অ্যামপ্লিটিউড a2 ফ্রিকোয়েন্সিটা ওমেগা 2, আরো একটা ওয়েভ যার অ্যামপ্লিটিউডটা a3 ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা 3। তাহলে ইন জেনারেল অ্যামপ্লিটিউডটা কি ওমেগা ডিপেন্ডেন্ট। এই কোয়ান্টিটিটা সুপারপজিশন করছি মানে কি লিনিয়ার সুপারপজিশন, সাম নিচ্ছি। কন্টিনিউয়াস ভেরিয়েবল যদি হয় সেই সামেশনটাকে কি আমরা এরকম ইন্টিগ্রেশন ফর্মে লিখে ফেলতে পারি। We remember the definition of group velocity and phase velocity. Group velocity কি হয়? vg, এই যে গ্রুপ অফ ওয়েভস, এই গ্রুপ অফ ওয়েভস সেটা গ্রুপ ভেলোসিটি কি হয় বলো? d omega dk, right? d omega dk at some k equals to k0, এই যে সুপারপজিশন অফ ওয়েভস, এই সুপারপজিশন অফ ওয়েভসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় ছবিটা তোমাদের মনে আছে? একটা মডিউলেটেড ওয়েভ দিয়ে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে পিকটা, এই পিকটা যে ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে সেই ভেলোসিটিটাকে তো আমরা গ্রুপ ভেলোসিটি বলে থাকি। এই পিকটা যে ভেলোসিটি নিয়ে ট্রাভেল করে সেই ভেলোসিটিটাকে গ্রুপ ভেলোসিটি বলা হয়। তাহলে এই পিকের ডেফিনিশনটা কি? পিকটা ধরো তোমার এইরকম সেন্টার স্পেস k ইকুয়ালস টু k0 তে আছে, k ইকুয়ালস টু k0 তে রয়েছে, তাহলে vg ইকুয়ালস টু d omega by dk at k ইকুয়ালস টু k0। আর vp ডেফিনিশন কি? ফেজ ভেলোসিটি ডেফিনিশন omega by k এটা ধরো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পার্টিকুলার এতে ডিফাইন করলাম ওমেগা 0 বাই k0। তো এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা তাহলে কোয়ান্টাম মেকানিক্সেও এরকম প্লেন ওয়েভের সুপারপজিশন নিতে পারি। সুপারপজিশন নিয়ে এইরকম ধরনের একটা ওয়েভ প্যাকেট তার আইডিয়া দিতে পারি। এই ওয়েভ প্যাকেটের উইথটা কত, সেই উইথটা উইল বি ডিটারমাইন্ড বাই দিস ডেল ওমেগা। আমরা কতটা ভ্যারিং ফ্রিকোয়েন্সির কথা কনসিডার করছি, ফ্রিকোয়েন্সির কোন রেঞ্জটার কথা কনসিডার করছি তার উপরে এটা ডিপেন্ড করবে। একই রকম ভাবে যখন তুমি এই প্লেন ওয়েভটার সুপারপজিশন কনসিডার করছো, সেখানে তোমার কি মোমেন্টাম গুলোকে ভ্যারি করাতে হবে। ধরো মোমেন্টাম গুলোকে খুব স্মল ডোমেনের মধ্যে ভ্যারি করানো হলো, মোমেন্টাম গুলোকে স্মল রেঞ্জের মধ্যে ভ্যারি করানো হলো। ভ্যারি করিয়ে আমরা তাহলে একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করে ফেলতে পারি। এটাই একটু না, তোমরা পরের দিনে ক্লাসটা জয়েন করার আগে একটু জাস্ট এই গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটির আইডিয়াটা একটু ঝালিয়ে নিও আর কি, তাহলে আমাদের পরের দিনে ক্লাসটা করতে সুবিধা হবে, কন্ডাক্ট করতে সুবিধা হবে। হ্যাঁ, এই আজকে এই পর্যন্তই থাক। স্যার শুনছি, কয়েকটা জায়গায় একটু অসুবিধা আছে স্যার। ওই 2